আমার নাম মোহাম্মদ আবির হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 3টা বোন আর বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং আমার বাবা খুবই দিনদার একজন আলেম মুসলিম, একজন ভালো মনের মানুষ। আমি খুব ছোটবেলা থেকে গর্ব করি আমি এমন একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নানার পরিচয়। আমার নানার বাড়িও রাজধানী ঢাকাতেই। আমার নানা একটা মসজিদের সভাপতি। তার পাশাপাশি আমার নানা একজন অনেক বড় কবিরাজ বলা চলে। কথিত আছে, এলাকার লোকজনে বলে আমার নানা নাকি শত শত জিনকে, তার বাড়ির পিছনে এক ডোবা আছে, মানে যারা খারাপ জিন, ওই খারাপ জিনগুলোকে তার বাড়ির পিছনে ডোবার মধ্যে বোতলে বন্দি করে পুঁতে রেখেছে। আর আমার জীবনে আমি যা দেখেছি তা আমার নিজের চোখে দেখা। আমার নানা যে বাড়িটাতে থাকতো সে বাড়িটা ছিল একেবারে পুরনো একটা বাড়ি এবং এই দোতলা একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে আমার নানা কখনোই ভাড়া দিতেন না। আমার নানা নানি দুজনেই থাকতেন এই বাড়িতে। আমার মামারা এই বাড়িতে থাকতে ভয় পাইতেন, যার কারণে মামা মামি খালারা এই বাড়িতে থাকতেন না। শুধু আমার নানা নানি দুজনেই এই বাড়িতে বসবাস করতেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নানা কখনোই তার এই বাড়িটা মেরামত করতেন না। বাড়ির রং উঠে গেছে, দেওয়াল ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, খুব পুরনো বাড়ি, দেখলে খুবই খারাপ লাগে। কিন্তু আমার নানা চাইলে বাড়িটা ঠিক করতে পারে, কিন্তু আমার নানা কখনোই এই বাড়িটা ঠিক করে না। কেন ঠিক করে না এর কোনো কারণ আমি ঠিক জানি না, তবে আমার চোখের দেখায় আমি ঠিক যা দেখে আপনাকে তাই বলি। মাঝে মাঝে আমি আমার নানার সঙ্গে ঘুমাইতাম, যেহেতু ভাই বোনদের মধ্যে আমি ছিলাম সবার ছোট, যার কারণে আমার নানা ভাই আমাকে অসম্ভব ভালোবাসতো এবং ছোট থাকার কারণে আমি রাতের বেলায় আমার নানার সঙ্গে ঘুমাইতাম। আমি তো আর বুঝতাম না জিন ভূত বা এই সেই, এগুলো তো বুঝি না। নানার সঙ্গে রাতের বেলায় ঘুমাইতাম। ঘুমলে পরে মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে দেখতাম যে নানা নাই। আমার বয়স তখন কত হবে, প্রায় 6-7 এরকম বয়সও হবে আনুমানিক আর কি। ঘুম থেকে উঠে দেখতাম যে নানা নাই। তো নানা সবসময় করতো কি, রাতের বেলায় নানা খুবই কম ঘুমাইতো। নানা ঘুমাইতো ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে একেবারে আপনার এই জোহরের নামাজের আগ পর্যন্ত আমার নানা জেগে মানে ঘুমাইতেন এরকম। কিন্তু রাতের বেলায় খুবই কম ঘুমাইতেন, হাঁটাহাঁটি করতেন, ছাদে যাইতেন, ঘুরতেন, এরকমই ছিল। আর আমার নানা বেশ স্বাস্থ্যবান একজন মানুষ ছিলেন। এবার হতো কি, মধ্যরাতে যদি আমার ঘুম ভেঙে যেত, আমি যদি ছাদে যেতাম, দেখতাম কি আমার নানা ঠিক তার মতো করে, মানে তার মতো বয়সে একজন লোকের সঙ্গে বসে বসে কথা বলে। নানার ওই বাড়ির মধ্যে ভুলেও বাইরের কোনো লোক ঢুকে না, তারা ভয় পায়। এ বাড়ির মধ্যে আশেপাশেও কেউ ঢুকে না। সবাই বলা বলি করে যে সেই এলাকার এটা ছিল ভুতুরে বাড়ি, মানে এটা ভুতুরে বাড়ি, এই বাড়ির মধ্যে কোনো মানুষ থাকে না, এটাই সবাই বলা বলি করে। আমার নানাকে অনেকে ভূত বলে সম্বোধন করে। এবার হতো কি, যে আমি চাইলে দেখতাম নানা একজনের সঙ্গে বসে বসে কথা বলে। তো এই নানা যার সঙ্গে বসে কথা বলতো এই লোকটাকে কিন্তু আমি চিনতাম না, এই প্রথম দেখতাম। আমি সালাম দিতাম, উনি সুন্দর করে সালামের উত্তর নিত। নানাকে জিজ্ঞেস করতাম, নানা উনি কে, ওনাকে তো চিনি না। আমার নানা বলে, তুই চিনবি না, আমার বন্ধু। তো এই লোকগুলো মাঝে মাঝে করতো কি, আমাকে খেজুর খেতে দিত, যেটা আমার এখনো মনে আছে। এইরকম বড় বড় পাকা পাকা টসটসা খেজুর আমাকে খেতে দিত। আমি খেজুরগুলো খাইতাম, তারা পকেট থেকে বের করে দিত। আর সবচেয়ে বড় কথা কি, আমার নানার মানে যে লোকগুলো বসে থাকতো তাদের গায়ের ঘ্রাণ এত মিষ্টি ছিল ভাই, এমন সুঘ্রাণ আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। তো এই দৃশ্যগুলো দেখতে 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 আমি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স প্রায় 9 বছর। যখন 9 বছর বয়সে আমার নানা ভাই মারা যায় এবং আমার এই নানার মৃত্যুটাও খুব অলৌকিক একটা মৃত্যু ছিল। আমার নানা যেদিন রাতে মারা যায় সেদিন রাতেও নানার আমি একসঙ্গে ঘুমিয়েছিলাম। আমার খুব স্পষ্ট মনে আছে সে রাতের ঘটনা। আমি আর নানা একসাথে ঘাটের উপর শুয়ে আছি। ওই দিন কি জানি হঠাৎ করে সে আমার নানা দরজা ধাক্কাইতেছে, দরজা খুবই লাথি মারতেছে। তো নানা তার আমি শুয়ে আছি, তো লাথি মারতেছে খুবই জোরে জোরে, মনে হয় কি মানে মানে দরজাটা ভেঙে ফেলবে। তা আমি তো 9 বছর বয়সের একটা ছেলে, লাফ দিয়ে উঠছি, নানা ও নানা এরকম দরজা ধাক্কায় কে। আমার নানা বলে, চুপচাপ শুয়ে থাক, কথা বলিস না।
আমার নানার এই দরজা ধাক্কানোর প্রশ্নই আসে না, কারণ একদম নিচে যে কেচি গেটে তালা মারা থাকে। এই বাড়িতে নানা নানি ছাড়া আর কেউ থাকে না, এবং নানিও পাশের রুমে থাকে। তাহলে এইখানে আইসা দরজা ধাক্কাবে এমন তো কোনো, আমি নানি কিনা? নানা বলে না, তোর নানি না। তা এরকম করে ধাক্কাইতেছে। আমার নানা তখন বলতেছে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। যেই শাস্তি দিয়েছি এটা আমার স্পষ্ট মনে আছে, যেই শাস্তি আমি দিয়েছি এটা এটা ঠিক দিয়েছি, এই শাস্তি আমি ঠিক শাস্তি দিয়েছি, এটাই প্রাপ্য, এই শাস্তি উঠবে না, এখান থেকে চলে যা। কিন্তু তারপরেও হতো কি, দরজা মনে হয় ভেঙে ফেলবে। তো এরকম করে যদি দরজাতে লাথি মারে তাহলে কি আর ঘরে ঘুমানো যায় ভাই? আমার নানা তখন একটা সময় রাগ করে উঠে গেছে। আমিও নানাকে সেদিন সর্বোচ্চ রাগে চোখে দেখলাম, একেবারে চোখগুলো লাল লাল হয়ে আছে, মনে হয় বেরিয়ে যাবে, খুব ভয়ানক একটা অবস্থা। নানাকে দেখে নানা তখন আমাকে বলতেছে যে, আবির, নানা একটু ছাদে যাচ্ছি, নানা ছাদ থেকে আসার আগ পর্যন্ত তুই কিন্তু ছাদে যাবি না। নানা ভাই একটু ছাদে যাচ্ছি, নানা ভাই যতক্ষণ না ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুই ছাদে যাবি না। তা আচ্ছা নানা, ঠিক আছে, আপনি যান, আমি যাবো না। তো রাত তখন কয়টা বাজে তা তো আর জানি না, তো শুয়ে আছে। নানা গেছে, দরজা খুলে নানা চলে গেছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন লোক আমার নানার সঙ্গে তর্ক শুরু করছে। এটা আমি ঘরে থেকে বুঝতে পারছি বা শুনছি যে কয়েকটা লোক নানার সাথে তর্ক করতেছে। তো তারপর লোকই নানা তখন চলে গেছে ছাদে, বা কোথায় গেছে জানি না। আমি শুয়ে আছি অনেকক্ষণ হয়ে গেছে, নানা আসে না। তারপর লোকই ফজর আজান দিছে। তা আমার নানা ফজর আজান দিলে কখনোই ছাদের উপরে থাকে না, মানে আজানের সময় যত যাই হবে নানা নিচে নেমে আসবে। কিন্তু আজকে আজান দিছে পরেও নানা আসতেছে না। এবার আমি কি করছি, এই নানার অনুমতি ছাড়াই ঘর থেকে বেরোইছি। বেরোয় আস্তে আস্তে করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখতেছি ছাদে কেউ নেই, ছাদ একদম খালি। কিরে, নানা ভাই তো ছাদেই থাকার, দোতলা একটা বাড়ি, ছাদও তো আরো তো হচ্ছে না। আশেপাশে দেখলাম কোথাও নানা ভাই নাই। তখন ফজর আজান দিছে চারদিকে। তা আমি তখন করলাম কি, নিচে নেমে আসছে। আইসা আমার নানু কিন্তু পাশের রুমে ঘুমাইতো, রাতের বেলা আমার নানার সঙ্গে ঘুমাইতো না। নানা কখন নানির সঙ্গে ঘুমাবে জানেন? এখন ফজর নামাজ পড়বে, তো পড়ে তারপরে নানির সঙ্গে ঘুমাবে। রাতের বেলা এর আগ মুহূর্তে নানির সঙ্গে ঘুমায় না। তা আমি গিয়ে নানি দরজাটা না, নানা কিন্তু দরজা লাগায় না, সবসময় খোলা রাখে, যেহেতু নানা ফজর নামাজ পড়ে যায়। তা দরজাটা ধাক্কা দিছি, করে দরজা খোলা। ভিতরে ঢুকছি, ঢুকে দেখি যে নানু শুয়ে আছে। ডাক দিলাম, নানুমণি, ও নানুমণি। নানু তখন উঠছে, কি রে, তো নানা কই? আমি বললাম, নানু কালকে রাতে তো এমন এমন ঘটনা ঘটছে। তা বলার পরে আমার নানু তখন চুপ করে আছে, মানে কোনো কথা বলে না। বলতেছে, তুই ছাদে গেছিলি? আমি বললাম, হ্যাঁ। আমার নানু কিন্তু আবার খুব মোটা, ছাদ উঠতে পারে না। নানু বলে, তুই আরেকটা বার যা তো, ছাদে আরেকটা বার দেখে আয়, নানুমণি দেখি যে আশেপাশে কোথাও আছে কিনা। তা আমি আবারও ছাদে গেলাম, যেহেতু অন্ধকার ছিল, নানু তো মাঝে মাঝে বসে থাকে। তাই ছাদে নানার আর পাইলাম না, না পাইয়া আমি আবার নাইমে আসছি। এসে বলতেছি, নানু, নানা ভাই তো ছাদে নেই। তা এর ভিতরে নানু তখন ঘর থেকে বেরিয়েছে। বেরোয় কোনো কথা নাই বার্তা নাই, নানু আমাকে নিয়ে একেবারে সোজা হচ্ছে আমার নানুর বাড়ির যে পিছনে যে ডোবাটা আছে ওই ডোবাতে গেছে। এবং তখন কিন্তু আলো ফুটে গেছে, মোটামুটি আলো কিন্তু ফুটে গেছে। এবং এই ডোবাতে যাওয়ার পরে নানু তখন মাগো বলে দিছে চিৎকার, এবং চিৎকার দিয়ে নানু তার এই শরীর নিয়ে লাফ দিয়ে ডোবার মধ্যে পড়ছে। ডোবার মধ্যে লাফ দিয়ে পড়ছে, আমিও নানুর সঙ্গে লাফ দিয়ে, 9 বছর বয়স বুঝেন তো, লাফ দিয়ে নানুর সঙ্গে পড়ছি। দেখি যে আমার নানা মরে এবং নিচের দিকে মাথা দিয়ে ওখানে পড়ে আছে। তা আমার নানা ছিল ছাদে, মানে আমার দোতলা বাড়ির ছাদে নানা গেছে, এখানে তো নানা আসার প্রশ্নই আসে না। তাই এখন নানার শরীরে কোথাও কোনো আঘাত নাই, কিছু নাই। নানাকে তখন আনা হয়েছে, আনা হওয়ার পর মানে ওইখান থেকে আনছি পরে। তা আমার নানু তখন চিৎকার দিছে, চেঁচামেচি করছে, মামাদেরকে খবর দিছে, মামারা আসছে। তখন আমার নানু বলতেছে, কেউ মনে হয় মেরে ফেলছে। তাই একটা আইনি ঝামেলা গেছে। আমার নানাকে তখন পোস্টমর্টম করা হয়, যেহেতু লাশটা একটু অন্যভাবে পাওয়া গেছে এই জায়গাতে এভাবে লাশ পাওয়ার কথা না। পরে পোস্টমর্টম করার পরে, ময়নাতদন্ত হওয়ার পরে ওখানে রিপোর্ট আসছে আমার নানা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার নানা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তা হার্ট অ্যাটাক করে যদি মারা যাবে, এই ডুবাই কিভাবে আসলো? এর কোনো ব্যাখ্যা নাই। এই মহল্লার সবাই জানে যে নানা জিনদেরকে পালে, এবং জিনের সঙ্গে নানার উঠা বসা এবং ভালো সম্পর্ক, এবং সর্বোপরি হচ্ছে জিনেরাই সবকিছু করে। যার কারণে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হলো না, কথাবার্তা এখানে দামাচাপা পড়ে গেছে। এরপরে নানাকে আমরা দাফন কাফন করি, বা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়। তাই নানা মারা যাওয়ার পরে এবার আমার মা সবসময় আমার নানার জন্য কান্না করতো, প্রত্যেকদিন নানার জন্য কান্না করতো। এবং এই ডোবার কাছে এসে আমার মা কান্না করতো। আস্তে আস্তে করে তখন আমি বড় হচ্ছিলাম।
তো ভাই আমি যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, আমি ছোটবেলা থেকে ভ্রমণ প্রিয় সে একটা মানুষ। মানে আমার ভ্রমণ করতে বেশ ভালো লাগতো। নতুন কোনো জায়গা, নতুন কোনো বাড়ি, নতুন কোনো ঘর, মানে এক কথায় বলতে গেলে কি, আমি ভ্রমণের জন্য পাগল ছিলাম। সম্পূর্ণ ভ্রমণের জন্য পাগল, ভ্রমণ প্রিয় সে একটা মানুষ। এবং এই ছোটবেলা থেকে আমি ঘুরতে ঘুরতে পছন্দ করতাম। করতে করতে মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়, তখন কিন্তু আর কোনো ঘটনা নাই। আমার বয়স তখন প্রায় 19 বছরের কাছাকাছি, 19 কি 20 বছরের কাছাকাছি। সেই বয়সটা তো হতো কি ভাই, আমি বাইক নিয়ে এখানে সেখানে চলে যেতাম, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় চলে যেতাম। মানে আমি কারো কোনো বাধাই মানতাম না, নিষেধই শুনতাম না, কেউ কোনো কিছু বললে পরোয়াই করতাম না। বাইক ছিল আমার, বাইক নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে যেদিক খুশি সেদিক চলে যেতাম। আমার বাইক আর আমি, আমাদের মাঝেই ছিল কঠিন প্রেম। আমার কোনো প্রেম ভালোবাসা ছিল না। তা এরকম করতে করতে তখন আমি করলাম কি, আমার এর আগে আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা ছিল আমার সাজেক পাহাড়। মানে সাজেক আমি এত পছন্দ করি ভাই, আমি এক একবার সাজেক গেলে আপনার 15 দিন 20 দিন পর্যন্ত থেকে যাই। মানে সাজেক আমাকে এইভাবে টানে। সাজেকের পাহাড়ের উপরে বসি, স্নিগ্ধ বাতাস খাই। এরপরে মানে আই ডোন্ট নো যে কেন সাজেক আমার এতটা ভালো লাগে। তো যাই হোক, এরপরে যখন সাজেকে গেলাম, যাওয়ার পরে এরপরে এর আগে তো অনেকদিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে আমি যে রিসোর্টে উঠেছিলাম, ওই রিসোর্টে মানে যেই কটেজে উঠেছিলাম, ওই কটেজে নতুন একটা চাকমা ছেলে আসছে, মানে রুম বয়ের। তো রাতের বেলা আবার আমার একটু ঘুম কম হয়, আমি করি কি, বারান্দার মধ্যে বসছি, একা একাই তো বসে আছি, বারান্দার মধ্যে বসে আছি। এমন সময় প্রচুর মশা কামড়াইতেছে। তো রুম বয় যে ছেলেটা আছে ওরা ডাক দিলাম, ডাক দিয়া ওই ছেলেটা চাকমা, ডাক দিয়া বললাম যে আমার একটা মশার কয়েল দাও। ছেলেটা না মশার কয়েল নিয়ে আসছে, আইনা আমার কাছে দিছে। দিছে পরে আমি ছেলেটাকে বললাম যে আজকে কি কোনো গেস্ট আছে আর কোথাও? বলে না ভাই, আপনি একাই আছেন। তুমি কই যাও? বলে ভাইয়া আমার তো কোনো কাজ নেই, না থাকলে এখানে বসো। যেহেতু আমি একা একা বসে আছি, আমার কাছে একটু বোরিং লাগতেছে, বোর্ড লাগতেছে, এই ছেলেটা যদি বসে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো, এই আর কি। আমি বললাম যে তোমার যদি কাজ না থাকে ভাই, তাহলে এখানে একটু বসো। এরপরে ছেলেটা বসছে, আমি যেভাবে ডাক দিচ্ছি ওভাবেই নর্মালি আসছে, এসে আমার এখানে বসছে। বসার পরে আমি তার সঙ্গে কথাবার্তা বলতেছি। এই কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে প্রসঙ্গটা তখন জিন পরি মাঝে চলে গেছে। তা আমি আবার হতো কি ভাই, যার সঙ্গে একটু পরিচিত হতাম বা কথাবার্তা বলতাম, আমি আমার নানার গল্প তুলে ধরতাম। আমার নানা জিন পালতো, জিন পুষতো এবং নানার সঙ্গে এইগুলো হইতো, আমি সবসময় বলতাম। তা এই ছেলেটাকে আমি যখন বলতেছিলাম, ওই তখন বলে কি, ভাই জানেন আমাদের মহল্লাতে, মানে আমাদের যে পাড়া আছে চাকমা পাড়া, আমাদের ওই চাকমা পাড়াতে পরী দেখা যায়। ছেলেটা বলতেছে, কি বলো তুমি, তোমাদের পাড়া কোন দিকে? তখন এই মিজোরামের দিকে দেখাই দিল। এই মিজোরামের ওইদিকে আমাদের পাড়া, আমাদের ওই পাড়ার মধ্যে পরী থাকে এবং আমরা অনেকদিন ধরে দেখেছি ওখানে পরী আছে। সত্যি বলতেছে? বলে হ্যাঁ। তাই নানার সঙ্গে আমি এতদিন ছিলাম বা থেকেছি, আমি অনেক দিন জিন দেখেছি, এটা সত্যি, কিন্তু কখনো পরী দেখি নাই। আর আমার মনের ভিতরে না ভাই পরী নিয়ে একটা কৌতূহল কাজ করে অলওয়েজ, আমি জানি না কেন এটা। মানে পরীর গল্প বা পরী পরী, মানে ভিতরে একটা পরী আমার সবসময় কাজ করে। যাই হোক, আমি ছেলেটাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি সত্যি? বলে দাদা আমাদের ঘরের পিছনেই একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে পরী সবসময় বসে থাকে এবং আমরা গেলে ওরা দেখতে পাই। যে এইভাবে পরী খোলামেলাভাবে বসে থাকে, তোমরা যখন যাও তখনই দেখতে পাও, এটা আমার কাছে একটু কেমন জানি সন্দেহ লাগে। ও বলে দাদা যদি বিশ্বাস না করেন আমি আপনাকে নিয়ে যাব। তাই বললাম কালকে আমাকে নিয়ে যেতে পারবা? বলে হ্যাঁ কালকে নিয়ে যাব। এটা বলার পরে ছেলেটা তখন কথাবার্তা বলে চলে গেছে। তো যেহেতু চাকমা ছেলে, ওরা কিন্তু আমি চিনি না, আবার ওরা নতুন আসছে। তো এরা কিন্তু আবার মাংসও খায়, কিছু কিছু চাকমারা আছে এরা মানুষের মাংসও খায়। হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে আমি যে ছেলেটার সঙ্গে যাব, তা কোন বিশ্বাসে যাব? তার সঙ্গে যাব, যাওয়ার পর সে আমারই খেয়ে ফেলে, চাকমারা তো এরকম মানুষ টানুষ খায়, তা আমার তো খেয়ে ফেলতে পারে। আর যেহেতু মিজোরামের দিকে, আর আপনি তো ভালো করেই জানেন যে সাজেক আর্মিরা হচ্ছে আপনার ব্যারিকেড দিয়ে নিয়ে যায়। আর্মিদের পাহাড়ে আমরা হচ্ছে সাজেকে যাই। তো এই সাজেক থেকে সাজেকের বাইরে কোথাও যাওয়া তো আর্মিদের সম্পূর্ণ কড়াকড়ি নিষেধ। সন্ধ্যার পরেই বা আমরা আনসিন কোনো জায়গায় বা একটু রিস্কি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলে আর্মিরা বলে যে যান ভিতরে যান বা এখানে দাঁড়িয়ে থাকবে না। তো সেখানে ছেলের সঙ্গে ওই দুর্গম পাহাড়ি এলাকায় যাওয়া তো আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে। তারপরও রাতের বেলায় চিন্তা ভাবনা করে শুয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতেছি ছেলেটার সঙ্গে একটু কথাবার্তা বললেই তো ভাই মানুষের অনেক কিছু বোঝা যায়, অনেকটা কিন্তু কথাবার্তা বলে অনেক কিছু খোলসা হয়। এই ছেলেটার সঙ্গে তখন কথা বলতেছি, কিন্তু কোনোভাবে একে বোঝার কোনো উপায় নেই যে ও কি আদৌ আমাকে নিতে চায়, সত্যিই কি নেবে নাকি অন্য কিছু, বুঝতে পারতেছে না।
দুপুরের কাছাকাছি তখন একটা হোটেলে খেতে গেছি পরে একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা। বাঙালি ছেলেটা মনে হয় কাজ করে হোটেলে, মেবি এরকমই হবে। ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে ছেলেটা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে দাদা এমন এমন ঘটনা, একটু কথা আছে, সাইডে আস। ছেলেটা আবার হিন্দু ছিল, ডাইকে বললাম যে আমি যে কটেজে থাকি ওই কটেজের যে নতুন সাকমা ছেলেটা আসছে, ছেলেটা কেমন? বলছে দাদা নতুন আসছে তো, কথাবার্তা তো ভালোই মনে হয়, কেন সমস্যা কি? আমি বললাম এমন এমন ঘটনা, তার এলাকায় নাকি পুরী দেখা যায়, গেলেই নাকি পুরী পাওয়া যায়। তা আমার একটু পুরী দেখার শখ আছে, যার জন্য তার সঙ্গে যেতে চাই। বাঙালি তো এমনি একটু চালাক হয়ে, বুঝতেই পারেন পাহাড়িদের তুলনায়। আমার তখন বলতেছে ভাই আপনি কি বলেন, জিন পরি দেখা কি এত সহজ? পরি কি চাইলেই দেখা যায়? এই ছেলে যে বলতেছে তার পাড়ার সবাই দেখছে, সেও দেখছে পরি তাদের বাড়ির পিছনে বসে থাকে, এটা শুনলেই তো মানে এটা রাহামিসা কথা, এটা তো কখনোই সত্য হতে পারে না। পরি এভাবে তার বাড়ির পিছনে কিভাবে বসে থাকবে? না ভাই, এটা আমার কাছে বিশ্বাসও না। আর ছেলে যেহেতু নতুন আসছে, তারা মিজোরামের ওইদিকে থাকে, আবার তারা ইন্ডিয়াতেও যাতায়াত করে, মানে তারা ইন্ডিয়াতেও চলে যায়, ওখান থেকে আবার কোনো বর্ডার নাই, ওই সাইডটাতে কোনো তার কাটারও বেড়া নাই, মানে কোনো বর্ডার নেই, আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন আসতে পারবেন, ওরকম যাতায়াত করে। তা বলে ওরা তো কখন বাংলাদেশে থাকে কখন ইন্ডিয়া থাকে তা তো কোনো ঠিক নেই। আর ছেলেটাও আসছে এখানে নতুন, এখন সে আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে যাচ্ছে, তার বাড়ির পেছনে পরি বসে থাকে। তা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো না কোনো একটা ঘটকা আছে। আপনার ভাই আমাদের ট্যুরিস্ট ঘুরতে আসছেন, আপনারাই আমাদের রিজিক দাতা, আমাদেরকে রিজিক দেন, আইসা আমাদেরকে ইয়ে করেন। তো দাদা আমার কাছে মনে হয় যে এইভাবে রিস্ক নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না। তা এই বলার পরে দাদা তখন আমি তার দোকান থেকে চলে গেছি, চলে গিয়ে রুমে গিয়ে তখন শুয়ে আছি। তা শুইতেছি আর ভাবতেছি আচ্ছা ছেলেকে আসলে আমার ক্ষতি করবে, মানে অনেকক্ষণ ধরে। এবং এখানে যে আরেকটা বিষয় যে বললো জিন পরি দেখা কি এত সহজ, আমার নানার সঙ্গে তো আমি অ্যাভেলেবেল জিন দেখছি, তাহলে জিন দেখার এত কঠিন কি? এইবার ছেলেটার সঙ্গে আমি জানতে চাইছি সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার খানিকটা আগে আসরের নামাজটা পড়ছি, আসরের নামাজের পরে আমি ছেলেটাকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমি বললাম যে দাদা তুমি যে বলতেছো আমাকে নিয়ে যাবা, তোমাদের পাড়া কোনটা আমাকে দেখাও তো। বলে দাদা এখান থেকে তো পাড়া দেখা যাবে না। তা কীভাবে যেতে হবে? দাদা এইভাবে যেতে হবে। তা ওখানে যদি আমি যাই, তা এটা তো আর্মিরা তো জানবে না, আর্মিকে না জানিয়ে গেলে দাদা এটা রিস্ক হয়ে যায় না? বলে দাদা রিস্কের কিছু না, আমি তো এখানে চাকরি করি, আমি চাকরি করি, আমার ডকুমেন্ট দিয়েছি, কাগজপত্র দিয়েছি, সবই তো আমি দিয়েছি, আমি চাকরি করি, দাদা কিচ্ছু হবে না, আপনি এটা নিয়ে ভয়ই পাইয়েন না, আপনি আমার সঙ্গে চলেন এবং আমি আপনাকে খুব সুন্দর করে দেখাতে পারবো। আমি বললাম দেখো দাদা আমার আসলে কিন্তু ভয় লাগতেছে। বলে না দাদা কোনো ভয় নেই, আপনি কোনো ভয় পাইয়েন না। এই তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে এই মানে এই হোটেলের মধ্যে একটা পুরনো ছেলে আছে, তাও সাকমা, এটা ও বহু বছর ধরে আছে, ওই এতদিন কই জানি গেছিল খাগড়াছড়ির দিকে মেবি, ওরে আমি পাইছি। আসার পর আমি ডাক দিয়ে বললাম এই দাদা এমন এমন ঘটনা। দাদা বললো ও তো আমাদের এখানে নতুন আসছে, তবে ছেলে হিসেবে খুব ভালো, তাদের পাড়াটা এখান থেকে বেশ দূরে না, কাছাকাছি, তবে আমিও শুনছি তাদের পাড়াটা নাকি পড়েই থাকে। পাড়াটা তো বেশি দূরে না, পাড়া এখান থেকে এখানে, আপনি ওদের পাড়ার যে কারবারি, ওই পাড়া কারবারিও আছে এখানে। আচ্ছা আপনি দাঁড়ান আমি পাড়া কারবারির ডাক দিয়ে আনি। পরের দিন আমার সাজেকে বাজার, তো এখন ওই রাতের বেলায় পাড়া কারবারি বাজারে, মানে ওদের পাড়া কারবারি এই সাজেকে আসছে। তাই ছেলেটা তখন এই যে আমাকে নিয়ে যাবে সে কিন্তু তখন চলে গেছে এখান থেকে, এই পুরনো স্টেপটা তখন গিয়ে ওই পাড়ার যে কারবারি আছে কারবারি দাদাকে নিয়ে আসছে। কারবারি দাদা আসার পর আমি তখন কারবারি দাদাকে বললাম যে দাদা এমন এমন ঘটনা। দাদা বলে আমরাও তো অনেকদিন ধরে দেখেছি, আসলে এই ছেলেটার বাড়ির পিছনে আছে জিনিসটা, আমরা অনেকদিন ধরে দেখেছি, এটা দেখে নিয়েই থাকে। দাদা আমার একটু দেখার ইচ্ছা আছে, আমি গেলে কি কোনো সমস্যা হবে? না না কোনো সমস্যা নেই, এই পাড়া তো এখান থেকে বেশ দূরে না, প্রায় কাছাকাছি, আপনি যেতে পারেন, খুবই নিরাপদ। এই দাদার সঙ্গে কথাবার্তা বলে, মানে কারবারির সঙ্গে কথাবার্তা বলে আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে এখানে আর কোনো রিস্ক নেই, এবার আমি নির্দ্বিধায় যেতে পারি। বললাম যে দাদা ঠিক আছে তাহলে চলেন এবার আমরা যাই। এই কথা বলে রাত্র 11টার দিকে তখন রওনা দিলাম, 11টা কি 11:30টার দিকে জায়গা থেকে রওনা দিলাম। কারণ আপনার নর্মালি এর আগ পর্যন্ত আর্মিরা কটেজ থাকে, আর্মিরা দেখাশোনা করে, বা আর্মিরা একটা রিস্ক থেকে যায়, এই জন্য করলাম কি যে আর্মির চোখ ফাঁকি দিয়ে তো যেতে হবে, যার কারণে সময়টাকে একটু নাড়াচাড়া করে বসছি, নাড়াচাড়া করে এই সময়টাতে যাব, এটা আমার কাছে সুইটেবল টাইম। আমি তখন রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে এই ছেলেটা আর আমি, আমরা দুজনে, আর কিন্তু কাউকে নিয়ে না, পাড়া কারাবাড়ি বা হোটেলের মানে পুরনো স্টেপ কাউকে নিয়ে নেই। তো যাওয়ার সময় দেখতেছি অনেকটা দূরে, কারবারি দাদা বললো কাছাকাছি, সবাই বললো কাছাকাছি, কিন্তু দেখি যে দূরে, অর্ধেক পর্যন্ত গেছি। এবার আমার ভয় লেগে গেছে, আমি বললাম দাদা আমি আর সামনে যাব না, আমি ব্যাক করবো, আমি সাজেক পাহাড়ে চলে যাব। বলে দাদা ওই যে বাদিটা দেখতেছেন ওইটা আমাদের পাড়া।
পরে একরকম মরণকে বরণ করা আর কি, মানে রিক্স যা আছে তাই হবে, ভাগ্যে মেনে নিচে ধুর এখানে হয়তো মরণ। এটা বললাম যে দাদা চলেন। এই দাদার সঙ্গে তখন মানে এই ছেলেটার সঙ্গে তখন আমি পাড়াতে তাদের ওখানে গিয়েছে। তো তাদের তো নর্মালি যেসব ঘরগুলো হয়, নিচে হচ্ছে শুকুর পালে, জঙ্গলি যেগুলো সেগুলো পালে, আর উপরে হচ্ছে তারা থাকে। তাই আমারে বললো যে দাদা চলেন উপরে। উপরে বসছি, বসার পরে তার বারান্দা দিয়ে সে, তার বারান্দা থেকে মোটামুটি একটু দূরে একটা জঙ্গলের মতো জায়গা আছে। জঙ্গলের দিকে আমার বলতেছে দাদা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন দেখেন তো। ভালো করে খেয়াল করে দেখলাম যে সাদা টাইপের কি জানি দেখা যায়, সাদা টাইপের কি জানি দেখা যায় ওখানে বসে আছে, বা নর্মালি এরকমটাই। আমি দাদা এটা কি? বলে দাদা জিনিস এটাই, যে জিনিসের কথা আপনাকে বলেছি জিনিস এটাই। তো দেখা মানে ওগুলো তো দূর থেকে চাঁদের আলো থেকে যতটুকু মোটামুটি দেখা যায় ওটুকুই। আমি বললাম দাদা আমি কাছে যেতে চাই। বলে না দাদা কাছে গেলে সমস্যা হবে। আমি বললাম না দাদা কাছে গেলে কি সমস্যা হবে, কাছে গেলে আর কেউ আমি যেতে চাই। বলে দাদা দেখেন আমি আপনাকে বারবার নিষেধ করতেছি, কাছে গেলে হয়তো আপনাকে মেরেও ফেলতে পারে, আপনি মারাও যেতে পারেন, আপনি কি আদৌ যাওয়াটা ঠিক হবে? আমি বললাম এই পর্যন্ত যেহেতু আসছি আর আমার নানা আমার একটা কথা বলে দিয়েছি কি জানেন, এটা আমার এখনো মনে আছে যে খারাপ বা দুষ্ট জিন বা পরি তোর কোনো বড় ধরনের ক্ষতি করতে পারবে না, আমি আছি। তোর না আমার বংশের কারোই বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি। সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, তোরা যদি কোনো সুযোগ না করে দিস। তারপর হলো কি আমি বললাম যে দাদা আমি তাহলে যাই। বলে আপনি যে যাবেন এটা আপনার চিন্তা আপনার ভাবনা, কিন্তু দাদা আমি এটাতে কোনো রিস্ক না। যদি আপনার কিছু হয়ে যায়, বড় ধরনের কিছু হয়ে যায়, তবে এটা দায়ভার আপনাকেই নিতে হবে দাদা, আমি কিন্তু এটার মধ্যে নাই। আমি বললাম দাদা এত ভয় দেখাই না তো, আপনি যাবেন? বলে না দাদা আমি তো যাবোই না, প্রশ্নই আসে না। আমি বলি, ঠিক আছে দাদা আপনার যেতে হবে না, আপনি এখানে থাকেন, আমি তাহলে যাই। এই বলে আমি তখন ওদের ওই যে উপরে যে টংঘরের মতো আর কি, টংঘর থেকে তখন নাইমে আসছে। হাতে একটা ছোট ল্যাম্প ছিল, লাইট ছিল, এই লাইটটা দিয়ে আস্তে 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 করে পিছন থেকে গিয়েছে। দোয়া যতটুকু পড়া দরকার মানে নানা যতটুকু শিখিয়ে দিছে আর কি, ওদেরকে তো পড়ছে। পরে তার পিছন পর্যন্ত গেছি। এখন পিছনে যাওয়ার পরে দেখলাম যে স্বাভাবিক একটা মেয়ে যেমন দাঁড়ায় থাকে না, এইভাবে দাঁড়িয়ে আছে। একটা স্বাভাবিক মেয়ে যেভাবে দাঁড়িয়ে থাকে সেমভাবে খুবই নর্মালি একটা চাকমাদের যে পোশাক আছে ওই পোশাক পরে দাঁড়িয়ে আছে। তা আমি পিছন থেকে তার সালাম দিছি। সালাম দেওয়ার পরে নর্মালি কিন্তু সেই অজপাড়াগাঁয়ে যারা আছে মানে ওই দুর্গম পাহাড়ি যারা আছে এরা কিন্তু বাংলা ভাষাভাষীটার সঙ্গে খুব বেশি একটা পরিচিত না। যারা সাজেক পাহাড়ে আসে বা আমাদের মতো ট্যুরিস্টদের সঙ্গে কথাবার্তা বলে এখানে চাকরি বাকরি করে হোটেলে বা রিসোর্টে বা কটেজে, এরা মোটামুটি একটু একটু বাংলা জানে, কিন্তু ওই পাহাড়ি যারা ওরা কিন্তু আসলে ওভাবে বাংলাটা জানে না। সালাম দেওয়ার পরে সে একটা আমাদেরকে তাকে একটা হাসি দিচ্ছে, হাসি দিয়ে বলে আমাকে সালাম কেন দিলেন, আমি তো মুসলিম না। সে যে কথা বলে তার কথাগুলো নাকে বাজিয়ে বাজিয়ে কথা বলে। তাই আমি বললাম আপনি কোন ধর্মের মানুষ সেটা তো আমি জানি না, আমি আমার ধর্ম মোতাবেক আপনাকে সালাম দিলাম। পরে বলে আবারও তো ভুল বললেন। আমি যে কী ভুল বললাম? বলে আমি তো মানুষ না। আমি বললাম আপনি কি? বলে আমি মানুষ না, আমি একজন জিনের মেয়ে। তা আপনার নাম কি? পরে বলে আমার নাম হাদিবা। তাই আমি বললাম আপনি কোন ধর্মের? তখন বলে এত কিছু জানতে হবে কেন, আপনি কোত্থেকে আসছেন? আমি কোত্থেকে আসছি আপনি তো জানেনই। তখন দাপ করে আমাকে বলতেছে ওই ছেলেটা আপনাকে আনছে না? ছেলের নাম বলেছে। আমি বললাম জি ওই আমাকে আনছে। বলে ওকে তো আমি বারবার মানা করছি বাইরের মানুষদেরকে আমার এই আস্তানা না দেখানোর জন্য, আমার এই আস্তানায় না আসার জন্য, এরপরেও কেন মানুষ নিয়ে আসে? তবে দাদা আপনি মানুষ হিসেবে খুব ভালো, আমি আপনার নানা ভাইকে চিনতাম, আপনার নানা ভাই বেশ ভালো মানুষ। আপনার নানা ভাই যদিও মুসলিম ছিল কিন্তু তিনি সব ধর্মের জিনদের প্রতি তার এক অন্যরকম টান ভালোবাসা ছিল। প্রত্যেকটা ধর্মের জিনেরাই কোনো বিপদে পড়লে আপনার নানার কাছে যাইতো, আপনার নানা যতটুকু পারে সাহায্য করতেন। আপনার নানা বেশ ভালো মানুষ, তো আমি আপনার কোনো ক্ষতি করব না, তা আপনি চলে যান। পরে আমি বললাম যে দিদি আমি তো যাবো না, আমার আপনাকে ভালো লেগে গেছে। এমনি বলছে আমার আপনাকে ভালো লেগে গেছে। পরে বলে কেন এভাবে বলতেছে, ওই তখন হাসি দিয়ে ফেলে। আমি যখন বলে হাসি দিয়ে ফেলে যে আমাকে কেন ভালো লাগে। আমি যে দিদি আপনি যে সুন্দর করে কথা বলেন আর এত সুন্দর বাংলা কথা বলতে পারেন, দেখতে কিন্তু অমায়িক সুন্দর, এত সুন্দর করে বাংলা কথা বলেন দিদি, আপনার সঙ্গে কথা বলে না যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। আর আমার কাছে যেটা মনে হয় যে আমি আপনার প্রেমে পড়ে গেছি দিদি, আমি আপনার প্রেমে পড়ে গেছি, আমি তো আপনাকে ছেড়ে যেতে পারবো না, আপনাকে ঢাকায় নিয়ে যাবো। পরে হাসতে হাসতে বলতেছে ঢাকায় চাইলে আমি 1 সেকেন্ডে যেতে পারি, আমাকে আপনি নিতে হবে না।
যে দিদি আমার সঙ্গে চলেন না। পরে বলে যে না আমি যাব না, আপনি চলে যান। তারপরে হলো কি, এই সে কথা বলতে বলতে সামনে একটা আপনার গাছ, মানে মনে হয় অনেক পুরনো একটা গাছ বা এই টাইপের কিছু, গাছের মধ্যে গিয়ে বসছে। ওই ছেলে কই আছে না আছে আর আমি এগুলো কিন্তু কিছু জানি না। আমি তখন দিদির সঙ্গে গিয়ে আমিও গাছের মধ্যে বসলাম। বসার পরে আমি তার দিকে বারবার তাকাইতেছি, সে আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকায় হাসতেছে। পরে আমারে বলে যে আপনারা খুব ভালো মানুষ, এবং আমার অতীতে অনেক ঘটনা আছে না যেগুলো খুবই সিক্রেট, খুবই পার্সোনাল, লাইক এটা শুধুমাত্র আমি জানি, কারোর সঙ্গে শেয়ার করিনি। এই টাইপের কিছু কথা সে আমাকে বলতেছে যেগুলো একদমই সিক্রেট, একদমই গোপনীয়। আমাকে বলতেছে যে আপনি তো এটা করছেন, আপনি তো ওইটা করছেন, এইটা ওইটা আমাকে বলতেছে। তো যখনই আমাকে কথাগুলো বলতেছে, বাট আমি খুবই লজ্জা পাচ্ছি যে এটা তো আমার পার্সোনাল বিষয়, গোপনীয় বিষয়, এটা তো সে জানার কথা না। আর সে বলতেছে, আমি তখন মুসকে মুসকে হাসতেছি আর বলে, এগুলো তুমি কেমনে জানো দিদি, কেমনে জানেন? তা বলে আমি অনেক কিছু জানি। এই করে কথাবার্তা বলতে বলতে একটা টাইম হয়েছে, পরে আমার বলে যে এইভাবে নাম ধরে, সে কিন্তু আমার নামও জিজ্ঞেস করে না এভাবে। আমার বলে আবির আপনি চলে যান, না তুমি বলছিলে ওই সময় যে আবির তুমি চলে যাও, পরে আইসো, আমার দাদা আসছে, আমি দাদার সঙ্গে কথা বলবো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় দাদা? বলি যে আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি থাকাতে কথা বলবে না, তুমি চলে যাও। আমি তখন ফিরে চলে আসছে, আইসা হোটেল বয়ের কাছে আইসা বললাম, কিরে তুই তো বেটা আমাকে কি জিনিস দেখাইলি? দিদি তো আমার সঙ্গে কথা বলছে। বলে তোর সঙ্গে কথা বলছে? দিদি তো কারোর সঙ্গে কথা বলে না। আমি বললাম আরে বেটা, দিদি আমার সঙ্গে কথা বলছে, অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলছে। পরে বলে যে আরে বাবা, তাহলে তো তুমি অনেক ভাগ্যবান। এই বললে আমি বললাম যে তাহলে চল চলে যাই। বলে দাদা আজকে রাতটা আমাদের এখানে থেকে যেতে হয় না? আমি বললাম আরে না, আমি থাকবো না, আর চল আমার সঙ্গে চল। এর কিছু টাকা টুকা দিয়ে পরে আমি এখান থেকে আবারও ব্যাক করে সাজিয়ে চলে আসি। তখন প্রায় আপনার মানে লাস্ট নাইট বলা চলে। তো লাস্ট নাইটে তখন আইসা হোটেলে এসে ঘুমাইলাম, মানে কটেজে ঘুমাইলাম। ঘুমায়া আমি এই দিদির এমন প্রেমে পড়ছি, আমি এই ছেলের, কারণ আমার কাছে তখন পর্যাপ্ত টাকা ছিল, টাকার কোনো অভাব নেই। আমার ওই যে আমার ভাইয়েরা সবাই ইনকাম করে, বোনেরা ইনকাম করে, আবার আমাদের নিজেদের বাড়ি ছিল, সেটা ভাড়া পাচ্ছি। মোটামুটি তখন আমার কাছে হিউজ পরিমাণ টাকা। আমি তখন বলতেছিলাম যে আমি তখন এই ছেলেকে প্রচুর টাকা দিচ্ছি, এই সাকমা ছেলেটাকে প্রচুর টাকা দিচ্ছি, এবং ওরে আমি তখন বারবার বলছি আমাকে নিয়ে চল, আবার নিয়ে আসে। তা প্রত্যেক রাতেও তখন আমাকে নিয়ে যায়, রাত্র 11টা 12টা অলমোস্ট 1টার দিকেও সে আমাকে নিয়ে যাইত। এই টাইমে তখন আমি তার সঙ্গে যাইতাম, গেলে পরে ওখানে বসতাম, বসে ওই কথা বলতো, আমি বলতাম। এই দুজনের মাঝে তখন একটা অন্যরকম প্রেমে জমে যায়, এটা আসলে প্রেমে বলা চলে। এবং ভাই আমি যেটা আপনাকে বলবো, সে যে একটা পরী, এটা আপনি বিশ্বাসই করবেন না। মানে আমাকে যদি কেউ সাপ গলায় দিয়ে বলে যে এটা একটা পরী তোর সঙ্গে বসে কথা বলছে, আমি এটাকে বিশ্বাস করবো না। কারণ সে যে আমার সঙ্গে কথা বলে, মানে কথাবার্তার মাঝে কি একটা হাসি, একটা আনন্দ, একটা উল্লাস, মানে একটা অন্যরকম একটা ভাব, মানে অন্যরকম একটা মানে পরিস্থিতি। তো আমার কাছে এটা আসলে বেশ ভালোই লেগেছে। তা আমি তখন এই প্রতিটা রাত কোনো কিছুই মিস করি না। এবং গেলে হয় কি, সে আমাকে খাবারও দিত। প্রথম দিকে তো নর্মালি যাইতাম বা হইতো, একটা পর্যায়ে সে আমাকে খাবার দেয়। আমি যখন যাই বসতাম, বসলে পরে সে আমাকে কিছু অ্যারাবিক খাবার দিত, যেগুলো আসলে নর্মালি এই দুর্গম পাহাড়ে পাওয়ার কথা না। মোস্টলি আমি আপনাকে যদি বলি যে ওটের মাংস, সে আমাকে ওটের মাংস দিত, কিন্তু গরুর মাংস কখনো দেয় না, যেটা সত্যি কথা। আমি গরুর মাংস চাইলে সে রাগ করতো, সে গরুর মাংসটা পছন্দ করতো না, মানে গরু জবাইটাই তার পছন্দ ছিল না। তাই কুর্তিকে উটের মাংস দিত, তারপরে দুম্বার মাংস দিত, এরকম আরও বিভিন্ন ধরনের প্রাণীদের মাংস দিত। তা আমি এগুলো খাইতাম, এবং মনে হতো কি যখন খাবারটা খাইতাম না, যেটা এই মাত্র রান্না করে দিছে। এইভাবে একদিন ওই 2 দিনে দীর্ঘ প্রায় মানে আমার কাছে এটা মনে হচ্ছে 15-16 দিনের মতো আমি সেখানে কন্টিনিউয়াসলি গেছি আসছি, এবং কলেজে তখন পড়ে আসি। 15-16 দিন পরে একদিন হইল কি, সকালবেলা ওখানে বাজার বসে আর কি। সকালবেলা আমি ঘুম থেকে উঠা, আচ্ছা এই রাতে কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে যাইনি, এই মানে লাস্ট নাইটে আমি তার সঙ্গে দেখা করতে যাইনি। তা আমি সকালবেলা উঠে যখন কলেজের দিকে বেরোলাম, হঠাৎ করে দেখি কি এই পরীটা, মানে হাতিবা এখানে দাঁড়ায় আছে। মানে আমার কলেজের সামনে তখন দিনের বেলায় একেবারে চারদিকে আলো ফুটে আছে, নর্মালি অনেকটা সকাল। তার দিকে আমি মানে ভয় পেয়ে পিছন দিকে দৌড় দিয়ে আবার কলেজে ঢুকে গেছে। কলেজে ঢুকে চিন্তা করতে সময় থেকে, তো যে হোটেল ওয়াটা ছিল আর কি, যে আমাকে নিয়ে যেত মূলত, সে এখন এখানে নাই, তাকে দেখতে পাচ্ছি না, তাকেও দেখতে পাচ্ছি না। এই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন একটা মানে কি বলে, একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম, কি আমি এখন কি করবো। এই আমার সামনে দাঁড়িয়ে আছে, আবার এদিক দিয়ে এরকম, মানে তখন আমি একটা কনফিউশনের ভিতরে পড়ে গেলাম যে আমি এখন কি করবো। এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই আমি তখন করলাম কি, আবার বেরোচ্ছে, আবার দাঁড়ায় আছে, মানে নর্মালি সে দাঁড়ায় আছে।
তো দাঁড়ায় আসার পরে আমি বললাম যে দিনের বেলায় সবাই তার আশেপাশে হাঁটতেছে, সেখানে দাঁড়ায় আছে, এ তো নর্মাল একটা মেয়ে। আর আবার একটা হতো কি যে অনেক সময় হয় কি যে ওই পরিটাকে আমি দেখতে পাই, সে আমাকে দেখতে পায়, তাকে আবার অন্য কেউ দেখতে পাবে না। এই করতে করতে হঠাৎ করে আমি তার থেকে মোটামুটি বেশি দূরে না, খানিকটা দূরে একটা চাকমা ছেলে দেখলাম তার সঙ্গে কথা বলছে। চাকমা ছেলেটা তার সঙ্গে কথা বলছে, যখন কথা বলছে আমি তখন বুঝলাম যে না, এখানে তো আসলে কোনো একটা ঝামেলা আছে। যেহেতু নর্মালি যে চাকমা একটা ছেলে যেহেতু কথা বলছে, আমি তাহলে চাই। আমি তখন আস্তে আস্তে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে দিদিকে দিদির মতো করে সম্মান জানালাম। জানার পরে সে আমার দিকে তাকাচ্ছে না, মানে আমার দিকে সেভাবে তাকাচ্ছে না। না তাকানোর পরে আমি, দিদি ভালো আছেন, এভাবে কথাও বলেন আমার সঙ্গে, খুবই সুন্দর, মানে সৌন্দর্যের কোনো শেষ নাই, খুবই সুন্দর। পরে আমি, দিদি ভালো আছেন, পরে বলে এভাবে বলতেছে আপনি কি, আমারে বলে দিদি আমার নাম আবির, আপনি হাদিবা না, সরি হাদিবা না? পরে বলে না আমি হাদিবা না। আপনি কি? আমি মিশকো। আপনি মিশকো? বলে হ্যাঁ আমি তো মিশকো। আমি বললাম তাহলে হাদিবাকে? বলে আপনার হাদিবাকে কীভাবে চিনেন? আমি বললাম আরে আশ্চর্য, আমি হাদিবাকে তো চিনি, আর হাদিবার সঙ্গে অনেকটা ভালো সম্পর্ক আছে। দিদি আপনি কি বলতেছেন, মানে আপনি তো হাদিবা, আমি তো আপনার সঙ্গে এই গতকালকে আগের রাতও তো আমি আপনার সঙ্গে অমুক অমুক জায়গায় কথা বলছি। কথাবার্তা বলার মাঝেই ছেলেটা, মানে যে আমাকে নিয়ে যায় তো আনতো আসলে, ছেলেটা হঠাৎ করে দেখলাম যে একটা হোটেল থেকে বের হয়েছে। আমি যাই ছেলেটা ধরছি, ধরার পর আমি বললাম এই বেটা, তুই যে বললি এটা পড়ি যে এখানে দাঁড়ায় আছে। পরে বলে দাদা আপনি শান্ত হন, এখানে আর যাইেন না। তখন আমার কাছে মনে হয় আমার সঙ্গে চিটিং করলো। এটা কিসের পরি যে আমার সামনে দাঁড়ায় আছে, আমার সঙ্গে কথা বলে কেমন পরি হইলো। পরে আমি বললাম তুমি কি আমার সঙ্গে চিটিং করলো, আমাকে 15 দিন 16 দিন ধরে ওখানে নিয়ে গেলাম, মিয়া একটা চাকমামির সঙ্গে কথা বলাই দিলা, আর তুমি আমার বলতেছো পড়ি। পরে বলে দাদা আপনি শান্ত হন, আমি আপনাকে সব বুঝিয়ে বলতেছি, ওনার কাছে আর যাই না, ওনার কাছে বেশি গেলে সমস্যা হবে, চাকমা ছেলেরা দেখলে ঝামেলা করবে, কারণ মেয়েটা খুব সুন্দর ছিল। তাই এই কথা বলিস আমাকে হোটেলে টান দিয়ে নিয়ে গেছে। আমার মাথায় তো তখন ভাই পুরো রক্ত জমে গেছে, কিন্তু তুই আমাকে কি দেখাইলি, আমি দেখতে আসলাম পড়ি, তা তুই আমার চাকমা মেয়ে দেখাই দিলি। হোটেল রুমে যাওয়ার পরে আমি বললাম যে তুই আমার কাছে সত্যি করে বলতো ঘটনাটা কি। বলে দাদা আপনি কি তার সঙ্গে কথা বলছিলেন? আমি বললাম হ্যাঁ বললাম তো। বলে সে তার নাম কি বলছিল? আমি যে তার নাম বলছে হচ্ছে মিশকো। তা বলে সে বলছে তার নাম মিশকো? আমি বললাম হ্যাঁ নাম বলছে মিশকো। বলে সে যদি তার নাম বলে মিশকো, তাহলে তো আপনি যার সঙ্গে কথা বলছে তার নাম কি ছিল? তার নাম ছিল হাদিবা। তো হাদিবা যদি হয়ে থাকে, এটা তো মিশকো, দুইটা তো দুই নাম। আমি বললাম তো হ্যাঁ দুইটা তো দুই নাম, তাই তো আমি ভয় পাই গেছি বা ঘটনাকে। পরে দাদা শোনেন, আপনি যাকে দেখেছিলেন, যার সঙ্গে কথা বলেছিলেন, এই মেয়েটার নাম মিশকু, একটু আগে আপনি যার সঙ্গে কথা বলছেন এটাই সেই। তা বললাম তাহলে সে আমাকে এখন চিনলো না কেন? বলে চিনলো না এই কারণে, তার মাঝে স্পেশালি কিছু মোমেন্ট আছে, কিছু সময় আছে, ওই সময়টাতে তার মাঝে ওই পরিটা ভর করে। ওই পরিটার নাম হচ্ছে হাদিবা, ওই পরিটা ভর করে, এবং পরিটা যখন তার উপরে ভর করে তখন সেই ঘর থেকে ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে থাকে। পরিটা সরাসরি তার শরীর নিয়ে আসে না, এই রিঙ্কুর শরীরটাই পরিটা, মিশকুর শরীরটাই পরিটা ব্যবহার করে, এবং ব্যবহার করে পরিটা ওই জায়গার মধ্যে থাকে। না আমি তো তখন বললাম তার মানে কি, আমি এতদিন যার সঙ্গে কথা বলছি এইটা কি তাহলে এই মিশকু মেয়েটা ছিল? বলে হ্যাঁ। আমার ভিতর তখন ঢুকছে আরেকদিন কি, তাহলে তো আমি তার সঙ্গে আবার দেখা করব, আমি আজকে রাত্রে আবার যাব, তাহলে মিশকুকে আর হাদিবাকে, তাই তো আমার এটা বিষয়টা বুঝতে পারলো। তো আস্তে আস্তে করে মানে দিনটা পার করে দিলাম। রাতের বেলায়, গতকাল রাতে তো আর গেলাম না, তা আজকে আমি রওনা দিয়েছি। আমি আর এই ছেলেটা, চাকমা ছেলেটা, দুজনের রওনা দিয়েছি। দেওয়ার পরে আজকে তো আমার মনে অনেক প্রশ্ন। এবার আমি ওখানে গেছি, যাওয়ার পরে একই মেয়ে, একই পোশাক, আমার সঙ্গে কি সুন্দর করে এই তুমি আসছো, কেমন আছো, ভালো আছো, বসো। আমি বললাম আচ্ছা বসছি। তোমার নাম কি? বললাম নাম হাদিবা। তোমার নাম হাদিবা, তাহলে মিশকুকে? বলে মিশকু তো আমার বান্ধবী। তো মিশকু তোমার বান্ধবী, আমি তো জানি তোমার নামে মিশকু। বলে হ্যাঁ, আমি আমার বান্ধবীর শরীরটা ব্যবহার করি, আমি নিজের শরীরটা নিয়ে আসি না। তাই বললাম কেন তুমি নিজের শরীর ব্যবহার করো না? বলে না নর্মালি আমি আমার নিজের শরীরটা ব্যবহার করি না, আমি তার শরীরটাই ব্যবহার করি। এবং তার সঙ্গে আমার সকালে দেখা হলো, সে তো আমার সঙ্গে এগুলো এগুলো করছে। বলে হ্যাঁ, সে তোমার সঙ্গে এগুলো করছে আর করবে না, আমি তাকে বলে দিব, আমি তাকে আজকে বলে দিব, এখনই বলে দিব, সে আর তোমার সঙ্গে এগুলো করবে না, এবার দেখলে সে তোমাকে চিনতে পারবে। আর আমি যখন তার ভিতরে আসি তখন সে সেন্সলেস থাকে, মানে অজ্ঞান থাকে, তার জ্ঞান শক্তি থাকে না, এই জন্য হয়তো সে অনেক কিছুই দেখে না। তা আমি তাকে এটা বলে দিব যে তোমাকে যাতে সম্মান করে। মানে ভিতরে তখন যেন একটা কি জানি ঢুকে গেছে, কিন্তু এরপরও ভালো লাগতো। এইভাবে একদিন 2 দিন 3 দিন আমি আবারও পুনরায় যেতে শুরু করি।
এভাবে যাইতে একটা পর্যায়ে আমি এই সাকমা পরিটার প্রতি, মানে সাকমা মেয়ে বলি তখন, এই সাকমা মেয়ে রিঙ্কুর প্রতি, মিশকুর প্রতি আমি অন্যরকম এক দুর্বলতা আমার ভিতরে শুরু করে। সেখান থেকে আমি পরিটারে বললাম যে, মিশকুরে বললাম যে, মিশকো, মানে হাদিবা যখন হাদিবা যখন তার সঙ্গে ছিল তখন আমি বলছি, হাদিবা আমি তোমাকে ঢাকায় নিয়ে যেতে, তুমি আমার সঙ্গে যাবা? ও বলে, না আমি পাহাড় ছেড়ে কোথাও যাবো না। তখন তার সঙ্গে আমার একটা মানে রোমাঞ্চ করে, ভালোবাসা এই টাইপের কিছু হয়ে যায়। পরে আমি বললাম যে, তুমি যদি আমার সঙ্গে যাও আমি বেশ খুশি হব, আমি তো আর বেশি দিন এখানে থাকতে পারবো না, তো অনেক লম্বা সময় ধরে আসছি, এবার আমি খুব রিসেন্ট এখান থেকে চলে যাব, তুমি আমার সঙ্গে চলো, এবং তুমি যদি আমার সঙ্গে যাও আমি বেশ খুশি হব। ও বলে যে, না আমি তো কারোর সঙ্গে যাই না, আর আরেকটা কথা বলি, আসলে আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তোমাকে আমার বেশ ভালো লেগেছে, তুমি মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর এবং অনেক গুছিয়ে তুমি কথা বলো, এবং তোমাকে আমার বেশ ভালো লেগেছে, তেমন তাহলে তুমি আমার সঙ্গে চলো না প্লিজ, আমার বাসাটা দেখে আসবা, আমার বাসায় থাকবা। তখনও আমাকে বলে যে, আমি তো সাকমা, তুমি ওই কীভাবে নিয়ে যাবা, তুমি তো চাইলেই তোমার রূপ পরিবর্তন করতে পারো। ও বলে, না আমি আমার এই বান্ধবী মিশকু রূপ নিয়ে যাব, আমি যদি মিশকু রূপ নিয়ে যাই তা তুমি আমাকে ঘরে ঢুকতে দিবা? আমি বললাম, কেন দিব না, অবশ্যই দিব, তুমি যদি ঘরে ঢুকতে চাও তাহলে তোকে ঘরে ঢুকাবো না কেন, অবশ্যই ঢুকাবো। ও বলে, ঠিক আছে, তাহলে তুমি যদি আমাকে ঘরে ঢুকাইতে পারো আমি তাহলে তোমার সঙ্গে ঢাকায় যাব, তবে মিশকু যাবে আমিও যাব, মিশকু, আমি যখন মিশকুর শরীর থেকে চলে যাব তখন কিন্তু মিশকু তোমাকে চিনতে পারবে, তোমার সঙ্গে কথা বলবে। তাহলে কখন যাবা বলে, তখন আমাকে একটা টাইম দিলে যে অমুক দিন যাব। তো আমি যে অমুক দিন যাবো আমি এইভাবে যাব, সে আমাকে সব প্রসেসগুলো সব কিছু বলে দিয়েছে। বলে দেওয়ার পরে আমি তখন আসছি, ছেলের সঙ্গে কথা বলছি, ওই টাইমটার জন্য অপেক্ষা করতেছি যে টাইমটা কবে আসবে, সে আমার সঙ্গে কবে যাবে। এই করতে করতে সময়টা মানে সুখের মুহূর্তটা তখন চলে আসছে, সে আমার সঙ্গে রওনা দিছে। তা রওনা দেওয়ার পরে আমি তখন তার সঙ্গে সাজেক থেকে বেরিয়ে খাগড়াছড়ি শহরে আসতে, মানে মিশকুর সঙ্গে আর কি। খাগড়াছড়ি শহরে আবার তার মাঝে 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 হাদিবা চলে আসে। আমি মাঝে মাঝে বলি যে, তুমি কে? হ্যাঁ, ও আমার পাশে বসে আছে নর্মালি, তারপরে জিজ্ঞেস করি, তুমি কে? বলে, আমি মিশকু। আবার মাঝে জিজ্ঞেস, তুমি কে? বলে, আমি হাদিবা। মানে নামও একটু পর পর চেঞ্জ করে ফেলে। তাই তখন আমি তাকে নিয়ে রওনা দিচ্ছি আমার বাসায়। আমার বাসায় কি জানেন, আমার বাসায় আমার এমন একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আছে, আমি যদি বাসায় নর্মালি আমার মানে কাউকে নিয়ে যাই, আমার পরিবার খুবই মানে ফ্রি মাইন্ড, মানে আমার পরিবার কোনো কিছু মাইন্ড করে না, খুবই ব্রড মাইন্ডের মানুষ, আমি কাউকে নিয়ে গেলেও তারা এতে খুব একটা সন্দেহ করবে না। তো তার সঙ্গে যখন যাচ্ছিলাম, বাইকে করে যাচ্ছি, এই বাইকের পিছনে বসে আছে আর বলতেছে আমাকে যে, তুমি খুব মানে জোরে জোরে বাইক চালাইতে পারো। তো আমি যখন বাইকটা আপনার এই কি বলে চট্টগ্রাম থেকে পার হয়ে গেছে, তখন সে আমাকে বলো, আচ্ছা তুমি বাইকটা অফ করে দাও তো। এটা আমার জীবনের এক কঠিন অভিজ্ঞতা। এমন যে বাইক বন্ধ করে দিব, বলে হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দিব, বলে বন্ধ করে দাও। আমি তখন বাইকটা বন্ধ করে দিছি, একদম পুরো স্টার্টিংয়ে মানে চাবি দিয়ে বন্ধ করে দিছি। আর অন্য যে আপনি বিশ্বাস করবেন কিনা, আমার বাইকটা অটোমেটিক্যালি চলতেছে, কোনো তেল নাই, কোনো ঘেস নাই, কোনো স্টার্ট নাই, কিচ্ছু নাই, বাইক চলতেছে। আমি অবাক, আমাকে বলে, তুমি ব্রেক দাও তো। আমি ব্রেক দিচ্ছি তো আমার বাইক থামতেছে না। ও বলে, এখন তো তুমি অ্যাক্সিডেন্ট করবা, তোমাকে মেরে ফেলবো, এই যে সামনে বাসটার সঙ্গে তোমাকে ধাক্কা দিব। আমি তো সিরিয়াসলি সময় ভয় পাইছি, এই কারণ জিন পরিদের তো আসলে মানে বলে লাভ নেই, বা হুটহাট করে কি করে বস। আমি সিরিয়াসলি তখন ভয় পাইছিলাম যে আসলেই আমাকে কোনো বাসের বা ট্রাকের সামনে আমাকে ফেলে দেয় কিনা। কি বলতেছো তুমি এগুলো? আমাকে বলে, হ্যাঁ আমি বাইক পায়ে ব্রেক করি, হাতে ব্রেক করি, বাইক আউট অফ কন্ট্রোল, মানে বাইক আমার কন্ট্রোলেই নেই, আমি এবং গাছে মানে বাসের নিচে আমি চলে যাচ্ছি, এমন একটা অবস্থা। তারপরে ও অটোমেটিক্যালি বলতেছে, বাইক তোমার কন্ট্রোলে চলে আসছে, এবার দেখো। এবার ব্রেক করতেছি, সব কিছু হইতেছে, এইভাবে ঘুরতেছি খাইতেছি, এইভাবে তার সঙ্গে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমি ঢাকা গিয়ে পৌঁছাই এই বাইক জার্নিংয়ের মাধ্যমে। ঢাকায় যাওয়ার পরে আমাকে বাসায় নিতেছে, আমাকে বলে, তুমি বাসায় নিচ্ছ, সবাই কিন্তু তোমাকে বকা দিবে, মানে কেউ বকা দিবে না। আমার মা আমার সঙ্গে বেশ ভালো, মানে খুবই ফ্রি। বাসায় যাওয়ার পরে মারে বললাম যে, মা তোমার জন্য বউ নিয়ে আসছি, তবে এটা কোনো বাঙালি বউ না, এটা পাহাড়ি বউ। আমার মা হাসি দিছে, ও ভিতরে ঢুকছে, আমার মা কথাবার্তা বলছে খুব মানে খুবই নর্মালি সুন্দর করে কথাবার্তা বলে। এই করে বাসায় থাকতেছে, সবার সঙ্গে মিশতেছে, মানে ঘুরে ফেরা করতেছে। সাকমা মেয়ে নিয়ে আসছে, আমার মা আমাকে বলছিল যে, সাকমা যে তুই নিয়ে আসলি, এটা তো আসলে পাহাড়ি মানুষ, এখানে আসছে কোন ঝামেলা হয়, এইসব আমি কোনো কিছু বলি না। তো এইভাবে তখন কিন্তু আপনাকে একটা কথা, ইম্পর্টেন্ট কথা আমি বলতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার নানা ভাই মারা যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের নানার বিল্ডিংয়ে থাকতাম। নানা ভাই মারা যাওয়ার পর আমরা বিল্ডিংটা রিপেয়ারিং করি, এটাকে আমরা ঠিকঠাক করি, আগের যে সমস্যাগুলো ছিল সমাধান করি। আমাদের বাসার পিছনে যে ডোবার মধ্যে আমার নানাকে পাওয়া গেছিলো, ওই ডোবাটা তখনও আছে,
কিন্তু ডোবাটা এতটা বড় নয়। আগে যে ডোবাটা বেশ বড় ছিল এখন বড় না, অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু এই ডোবাটা এখনো আছে। তো হাদিবা যখন আমাদের বাসায় থাকতো, বাসায় থাকা অবস্থায় আমি দেখতাম কি ও মাঝে মাঝে বাসার ছাদে গিয়ে, মানে আমার নানার বাসাটা তখনও কিন্তু আমার নানার বিল্ডিংটা দোতলে, আমরা ওটা কোনো কিছু করি নাই, মানে কোনো কিছু করে নিয়ে বলতে ওটা উপরে উঠে নেয়, কিন্তু ওই যে আপনার রং দেওয়া বা বাকি কিছু টুকিটাকি কাজ আছে এই কাজগুলো করছে। তারপর হইল কি আমি বলতেছে আমাকে যে, মানে আমি তারে বলতেছিলাম যে ও ও সরি, ও তখন বাসার ছাদে উঠে এই বারবারই ডোবাটার দিকে তাকায় থাকে, মানে ডোবাটা তো বেশ ছোট বা এই টাইপের, ও ডোবাটার দিকে ও তাকায় থাকে। তো ডোবার দিকে তাকায় থাকে আমি বারোকে যাই বলি। একদিন বললাম যে হাদিবা, ও কিন্তু তখন বেশিরভাগই হাদিবা থাকে, মানে রিঙ্কু মিশকু কিন্তু থাকেই না, মানে মিশকু কিন্তু থাকে না, টোটালি হচ্ছে হাদিবা। তাই বললাম যে হাদিবা, তুমি যেখানে ছাদে উঠে এটার দিকে তাকায় থাকো তুমি কি দেখো? ও বলে আমার বংশের অনেক মানুষ এখানে বন্দি আছে। একদিন আমাকে এই কথা বলছে, আমার বংশের অনেক মানুষ এখানে বন্দি আছে। তার কথা শুনে আমার তখন শরীরটা একটা কাঁপ দিয়ে দিছে। কি বলো তুমি, তোমার বংশের অনেক মানুষ এখানে বন্দি আছে? বলে হ্যাঁ, আমার বংশের অনেক মানুষরাই এই জায়গার মধ্যে বন্দি আছে। আমি তখন বললাম যে সিরিয়াসলি? বলে হ্যাঁ, সত্যি বলতেছে। এই করে তার সঙ্গে কথাবার্তা, তখন আমার ভিতরে একটা মানে বাসনা জেগে বসছে। বাসনা বলতে কি, যে পরিটের তো নিজেদের একটা শরীর থাকে, আমি এতদিন পর্যন্ত তাকে দেখতেছি সম্পূর্ণ মিশকুশ শরীরে, তার শরীরটা আমি দেখতেছি না। তখন তারে বললাম যে হাদিবা, আমার একটা ড্রিমকে তুমি পূরণ করবে, একটা স্বপ্ন পূরণ করে দিবা? ও বলে হ্যাঁ দিব, বলো। আমি বললাম আমি তোমার রূপে তোমাকে দেখতে চাই, তোমার যে অরিজিনাল একটা রূপ আছে আমি সেই রূপটাতে তোমাকে দেখতে চাই, আমি মিশকু রূপে তোমাকে দেখতে চাই না। ও তখন বলে আমার অরিজিনাল রূপ দেখলে তুমি সহ্য করতে পারবা না। আমি বললাম আমি কেন পারবো না? ও বলে আমার অরিজিনাল রূপ কোনো নর্মাল রূপ না। আমি বললাম দেখো, যে রূপে হোক না কেন আমি আমার অরিজিনাল রূপে তোমাকে দেখতে চাই। তো ও তখন করছে কি, জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য এই মিশকু এখানে দাঁড়াইছিল, মিশকুর পাশেও দাঁড়াইছে। তা আমি যা দেখেছি আমার চোখে, এইটা আমি আপনাকে নর্মালি ব্যাখ্যা করে বুঝাতে পারবো না, মানে আমি আপনাকে এটা নর্মালি ব্যাখ্যা করে বুঝাতে পারবো না যে আমি মূলত আমার চোখে কি দেখেছিলাম। এমনই এক দৃশ্য আমি দেখেছিলাম কয়েকটা সেকেন্ডের জন্য, কিন্তু বেশি না, কয়েক সেকেন্ড পর আবারও ও মিশুর শরীরে ঢুকে গেছে। আমি তখন তার জন্য পাগল হয়ে গেছি। পাগলিয়া বলতেছি যে হাদিবা, তুমি মিশকুর শরীরটা ছেড়ে দাও, তুমি মিশকুর শরীরটা ছেড়ে দাও, আমি মিশকুকে পাঠিয়ে দিই, মিশকু চলে যাক, কিন্তু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই এবং তোমার রূপে তোমাকে চাই। তুমি মিশকুকে ছেড়ে দাও, আমি মিশকুকে বাসে উঠে দিই, ও খাগড়াছড়ি চলে যাক। পরে বলে না না, আমি আমার বান্ধবীকে ছাড়বো না, আমি যেখানে যাবো আমার বান্ধবীকে নিয়ে যাবো, আমার বান্ধবীর শরীরটা আমার বেশ পছন্দ, আমি আমার বান্ধবীর শরীরে থাকবো। আমি বললাম দেখো, এটা তুমি উল্টা বলতেছো, আমি তোমার শরীরে থাকতে চাই বা আমি তোমাকে তোমার শরীরেই দেখতে চাই। এই নিয়ে কথাবার্তা কাটাকাটি, কথাবার্তা এক কথা দুই কথা তিন কথা, না ও ওর শরীরেও আসবে না। বেশ কয়েকদিন পরে আমাকে একটা শর্ত দিল, মানে শর্তটা একটু ডিফিকাল্ট শর্ত। শর্তটা কি আপনি শুনলে একটু অবাক হবেন। আমাকে বলতেছে যে তোমার মায়ের একটা অঙ্গ, লাইক আমার মায়ের হাত, আঙুল বা মানে রক্তের সাথে সংযোগ আছে, যেমন আঙুল আছে, কান আছে বা পায়ের নখ আছে, পায়ের আঙুল আছে, যেটা রক্তের সাথে কানেক্টেড। এই রক্তের সাথে কানেক্টেড কোনো একটা জিনিস কেটে যে ছোট ডোবাত আছে ওই ডোবাতে ফেলে দেওয়ার জন্য। যদি আমার মায়ের শরীরের কোনো একটা অংশ কেটে আমি ওই ডোবাতে ফেলে দেই, তাহলে সে তার রূপে আমার কাছে সারা জীবন থাকবে। আমি তখন, আপনি আমাকে একরকম ক্রেজি বলতে পারেন, পাগলই বলতে পারেন, আমি তখন পুরোপুরি পাগল, মানে সে যা বলতেছে যেটা করতেছে আমি সেটাই করতেছি, মানে আমার নিজের মাঝে আমার কোনো কন্ট্রোল নেই। যখন আমাকে এটা বলছে, ভাই আমার মনে হয় তখন আমার মাকে মেরে ফেলবো, তখন আমার সিচুয়েশন এমন হয়েছে যে আমার মাকে মেরে ফেলবো। আমাকে বলতেছে যে, আমাকে এরকম করে বলছে তোমার মায়ের হাতের একটা আঙুল কেটে ফেলো, তোমার মায়ের হাতের একটা আঙুল কেটে তুমি এটা ওইখানে ফেলে দাও, ওই ডোবার মধ্যে ফেলে দাও, ফেলে দেওয়ার পরে আমি তোমাকে নিয়ে যাব, আমার রাজ্যে নিয়ে যাব, তুমি আমার রাজ্যে থাকবা, আমার সঙ্গে থাকবা, এবং সারা জীবন আমি তোমাকে, মানে আমাকে ও অনেক কিছু স্বপ্নে দেখিয়েছে, আমি স্বপ্নের বর্ণনা আপনাকে দিতে পারবো না। আমি হুজুরদের মুখে অনেক সময় জান্নাতের কথা শুনেছিলাম, তাই যাই হোক এটা হয়তো আমার পাপ হয়ে যাবে এটা বলতে গেলে, আমি এটুকুই বলি ও আমাকে যা দেখিয়েছে তা আমার কল্পনা ছিল, আমি ঘুমে বা স্বপ্নে বা যেভাবে পারছো আমাকে দেখাইছে। তারপরে আমাকে বলতেছে কি যে তুমি এইভাবে
এটা তোমার আমি ওইখানে নিয়ে যাবো, তোমাকে আমি এখানে রাখবো, তুমি এখানে থাকবা এবং তোমার কিচ্ছুর অভাব হবে না, তুমি সব পাইবা, তোমার কোনো অভাব নাই, তুমি আরামায়েশে থাকবা, খাইবা, তুমি এই করবা সেই করবা, মানে সব আমাকে মানে পামও মারতেছে। তো কিন্তু আমার মায়ের শরীরের একটা অংশ কেটে ওখানে ফেলতে হবে। তো আমি কিভাবে একটা ছেলে হয়ে মায়ের আঙ্গুল কেটে ওখানে ফেলে দিব? এরকম করতে করতে আমি একটা সময় তার জন্য এতটাই পাগল হয়ে গেছি, আমি তার শর্তে রাজি হয়ে গেছি। তার শর্তে রাজি হয়ে গেছি যে ওকে ফাইন, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই করবো, আমি আমার মায়ের হাতের আঙ্গুল কাটবো। এই বলে একদিন রাতের বেলায় আমি মায়ের হাতের আঙ্গুল কাটার জন্য প্রস্তুতি নিয়ে মায়ের কাছাকাছি গেছে। মায়ের কাছাকাছি গেছে, আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, হাদিবা কিন্তু তখন আমার রুমে, বলতে হাদিবার রুমে, আমি তখন আমার মায়ের কাছে গেছি। তা আমার মা নর্মালি খুবই অন্যভাবে ঘুমায়। আমি মায়ের রুমে গিয়ে দেখতেছি কি ভাই, আমার 9 বছর বয়সে আমার নানা মারা গেছে। আমার নানার নাম ছিল আসাদ আলী মুন্সি। আসাদ আলী মুন্সি শুয়ে আছে আমার মায়ের খাটে। আমার মা নাই, মাকে দেখতে পাচ্ছি না। দেখলাম কি সম্পূর্ণ মায়ের জায়গায় আমার নানা পায়জামা পাঞ্জাবি পরে আসাদ আলী মুন্সি শুয়ে আছে। নানাকে দেখে তো আমি মানে আপনাকে কি বলবো, আমি একদম পিছন দিকে দৌড় দিই। তাহলে কি দেখলাম, এ লোককে, এই যে আমার নানা তো মরে গেছে, কত সালে নানা মরছে, নানাকে মাঠে দিয়ে দিলাম, আজকে আমার নানা এখানে কোত্থেকে আসলো? আমার নানা আজকে এই জায়গায় কোত্থেকে আসলো, এই যে আমার নানা এখানে শুয়ে আছে? আমি খুব ভয় পাইছি ভাই, সিরিয়াসলি আমি অনেকটা ভয় পাইছি। ভয় পাওয়ার পর আমি দৌড় দিয়া আপনার এই ওর কাছে আছে, হাদিবার কাছে আছে, এসে বললাম যে হাদিবা এই ঘটনা। হাদিবা বলে কি বলো, সত্যি নাকি? আমি বললাম হ্যাঁ। ও বলে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি এটা পারবা না, আমাকে বলে। আমি বললাম কি বলো তুমি? বলো তোমার নানা যদি শুয়ে থাকে তাহলে তোমার নানার হাতের আঙ্গুল কেটে ফেলো। যে কি বলো, আমার নানাকে আমি মাটি দিয়ে নিলাম, নানাকে কিভাবে আসবে? বলে তুমি তোমার নানার হাতের আঙ্গুল কাটো, আমাকে এটা বলে। বলার পরে আমি সেদিন আর এই ঘটনা কিছুই করলাম না। আমি সেদিন যা দেখছি তা তো আমাকে মানে পুরো অবাক করে দিয়েছে। সেদিন রাতটা আমি কোনো রকম এরকম করে কাটাই দিলাম। পরের রাতে আবারও সে আমাকে বলতেছে যে তুমি যাও, তুমি এটা নিয়ে আসো, মানে আমাকে খুবভাবে ফোর্স করতেছে এবং সে আমাকে এমন কিছু ড্রিম দেখাচ্ছে যেগুলোর জন্য আমি পুরোই পাগল হয়ে গেছি। ও আমাকে যেভাবে দেখাইতেছে যে নর্মালি যে কোনো ছেলে দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো অফকোর্স আমি এটা করবো। দ্বিতীয় রাতের বেলায় আমি তখন আবারও গেছি যে আমি আঙ্গুল কাটবো। তখন আমার নানার শুয়ে আছে। আমি তখন এই পরের দিন তো সকালে মাকে দেখলামই, এরপরে রাতের বেলা গিয়ে দেখি যে আমার একইভাবে আমার নানা শুয়ে আছে। তা আমি জাস্ট শুধুমাত্র আমার নানার আঙ্গুলের মধ্যে টাচ করেছিলাম, আমার মৃত নানা কিন্তু, আমি জানি না আপনি আসলে কতটুকু বিশ্বাস করবেন, ইন দ্য মিন টাইম আমার নানা আমাকে এত জোরে একটা থাপ্পড় মারছে, আমার স্টিল নাও এই পর্যন্ত আমার এই মায়ের এই দাঁতটা পড়ে গেছে, এখনো দাঁতটা নেই, এমন জোরে ঢুলে পড়ে গেছে। ঢুলে পড়ে আমি মুখে হাত দিয়ে ওর কাছে আসছি যে হাদিবা এই আমাকে মারছে, তুমি চলো। কিন্তু ও যায় না আমার সঙ্গে ওই রুমে যায় না। না যাওয়ার পর বলে ঠিক আছে তোমার ওখানে যেতে হবে না, আমি এটা তোমাকে করে দিব। তার ঠিক 2 দিন পর আমাকে বলতেছে যে তুমি একটা কাজ করো। এটা আমার মা কিন্তু কিছুটা সন্দেহ করতেছে, মা বাবার ফ্যামিলি তো আদার্স অনেক মানুষ আছে, তারা সন্দেহ করে যে মেয়েটার সঙ্গে আমার কিছু। আমার আম্মা কিন্তু বাবা একটা কথাই বলে দিনের বেলা, জাবির দেখিস বাবা এমন কিছু করে ফেলিস না যে যেটার জন্য মা সমাজে লজ্জা পায়, মানে মা ভয় পাচ্ছে যে আমি মেয়েটাকে বিয়ে করে ফেলি কিনা, যেহেতু এটা একটা উপজাতি মেয়ে, আমি মুসলমান, আমি এটাকে বিয়ে করে ফেলি। মা শুধু এটাই বলেছে কিন্তু বিয়ে করে ফেলবি না বাবা, এটাকে কিন্তু বিয়ে করবি না। যে মা আমি তো বিয়ে করবো না, তুমি এটা কি বলো? ওই থাক মা, আমি বাঙালি, আমি কেমনি বিয়ে করবো, আমি করবো না। কিন্তু আমাদের মাঝে প্রেম থাকতো, এটা সত্যি যে ভালোবাসা থাকতো। একটা পর্যায়ে করলো কি আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আবির, তুমি যদি এভাবে পারতেছো না তুমি অন্যভাবে করো। অন্যভাবে কি? তুমি দিনের বেলায় তোমার মাকে হসপিটালে নিয়ে যাও। তারপরে বলো হসপিটালে নিয়ে তোমার মায়ের 1 ব্যাগ রক্ত, তোমার মায়ের 1 ব্যাগ রক্ত তুমি নিবা। রক্তটা নিয়ে আমাকে টাইম বলে দিল মাগরিবের আজানের খানিকটা আগে, মানে আজান দিবে তার কিছুক্ষণ আগ মুহূর্তে ওই রক্তটা কেটে, মানে ধরেন যে প্লাস্টিকে করে আনবে সেটা কেটে এই পানিতে ফেলে দেওয়ার জন্য, ছোট্ট ডোবা যাচ্ছে ডোবাতে ফেলে দেওয়ার জন্য। আমি বললাম এটুকু করলেই কি তুমি আমার সামনে আসবা? বলে হ্যাঁ, এটুকু করলে আমি তোমার সামনে চলে আসবো। ওষুধ এটাই করছে ভাই। এটা করার পরে আমি তখন করলাম কি আপনার, যখন এটা করছে মানে আমাকে এটা বললেন যে ঠিক আছে। তারপরের দিনে মার বললাম যে মা, আমার একটা ফ্রেন্ড অসুস্থ, মেডিকেলে আছে, বাঁচবে বলে মনে হয় না, তুমি যদি একটু ব্লাড দিতে ওর রক্ত লাগবে। তা আমার আম্মা কিন্তু এমনি রক্ত ডোনেট করে, ওটা আমার আম্মা আগ থেকেও করতো। বলার সঙ্গে সঙ্গে আমরা চলে গেছে।
রক্ত নিলাম, রক্ত নিয়ে আসরের নামাজে বাসায় আসছে, আমার তখন ঘরে গেছে। কিন্তু আম্মা আমাকে বারবার বলতেছিল যে বাবারে আমার অনেক ভয় লাগতেছে, তুই কী করিস না করিস, তোর কাজটা আমার কাছে ভালো লাগে না, যেটাই করিস ভেবে চিন্তে করিস, উল্টাপাল্টা কোনো কিছু কিন্তু করিস না। ওই ভয় একটাই যে আমি সাকমাকে কি বিয়ে করে ফেলি কিনা। মাগরিবের আজানটা দিয়েছে, মাগরিবের আজানটা দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে মাগরিবের আজানের খানিকটা আগে আমি ব্লাডটা নিয়ে ওখানে যাচ্ছিলাম। তো এটা ডোবা হলেও না, শহরের ডোবা তো, আশেপাশে মানুষজন চলতেছে হাঁটতেছে এরকম। তো এই ডোবার মধ্যে কিন্তু পানি আছে, বেশ ভালোই পানি আছে। মাগরিবের কিছুক্ষণ আগে আমি তখন কি কারণ হয়েছে যে ব্যাগটা করে আনছিলাম, রক্তের ব্যাগের কোনার মধ্যে আমি কেচি দিয়ে কাটছি, কাইটা জাস্ট এই পানিটা মানে আমার মায়ের রক্তটা আমি পানির মধ্যে ঢেলে দিছি। তো পানির মধ্যে রক্তটা ঢেলে দিলে, ধরেন রক্ত যখন আমি পানিতে ঢালবো, নর্মালি হয়তো কিছুটা জায়গা লাল হয়ে যাবে রক্তটা বলে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, রক্তটা ঢেলে দেওয়ার পরপর যা হয়েছে যে পুরো মানে ডোবার যে পানিগুলো আছে, ডোবার পানিগুলো সম্পূর্ণ লাল হয়ে গেছে, একদম রক্তবর্ণ হয়ে গেছে। ডোবার পানি যখন লাল হয়ে গেল, আমি তো তখন অবাক, কি ব্যাপার, মানে একদম লাল হয়ে একটা পর্যায়ে এই ডোবার পানিটা এতটাই গরম হয়ে গেছে যে উতরাইতেছে, মানে ভিতর থেকে মানে মনে হয় যে নিচে ভাপ দেওয়া হচ্ছে, জাল দেওয়া, মানে জাল দিলে যেরকম পানি উতরায় না, ওরকম ভাপ বেরোতেছে নিচে থেকে রক্ত দিয়া। এবং এই দৃশ্য ওনারা দেখতেছি কিনা জানি না, আমি দেখতেছি। দেখার পরে আমি দৌড়ে বাসা আসছি, আসার পরে তখন এই চিৎকার পড়ে গেছে বাসায় যে আমার আম্মা মরে যাচ্ছে, আমার আম্মা মরে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে মারে ধরলাম, আদিবা কই আছে বা মিশকু গেছে আমি তোরা জানি না। মাকে ধরাধরি করে আমি মাকে মেডিকেলে নিয়ে গেছি, মানে সবাই হসপিটালে, আমি হসপিটালে। তা আমাদের বাসার কাজের মেয়েটারে বলতেছি যে ওর সবাই বলছো না মিশকু, হাদিবা শুধু আমি ডাকতাম যে মিশকু কি বাসায়, বলে আমি তো বাসায় নাই, উনি কই জানি গেছে। তো ও কোথায় যাবে, নর্মালি তো কোথাও যাওয়ার কথা কোনোদিন বাইরে হওয়া যায় না। আমার মাকে হসপিটালে রেখে আমি রাত 11টার দিকে বাসায় আসছি, এসে দেখি যে মিশকু বাসায় নেই। ও কোনো সেলফোন ব্যবহার করতাম না, কোনো নাম্বার কিচ্ছু নেই, ওরে পাইতেছি না। না পাওয়ার পরে তখন মায়ের ট্রিটমেন্ট হলো, ওই দিন রাত ওরা পাইলাম না, কই চলে গেছে আমি জানি না। এই প্রথম আমাদের বাসা থেকে ও ভ্যানিশ হয়ে গেছে। পরের দিনও সে আসলো না। পরের দিন রাতের বেলায় সে আমাকে স্বপ্নে দেখাইলো যে আমি এই জায়গার মধ্যে আছি, তুমি চাইলে আমার কাছে আসতে পারো। কোন জায়গায়? সে জায়গায় যে জায়গা থেকে তুমি আমাকে নিয়ে গেছো। তো তুমি সে জায়গায় কেন? ও বলে আমি সে জায়গায় আসছি, তুমি চলে আসো, আমি এখানে আসি। এরপর আমার বাসায় কিন্তু সমস্যা হতো। আমার বাসায় কি সমস্যা হতো, আমার মা কিন্তু সুস্থ হয়েছে, মাকে বাসায় নিয়ে আসছি, আমার বাসায় প্রচুর ঝামেলা হইতেছে, মানে ঝামেলার কোনো শেষ নাই। আমরা একটা জিনিস রাখতেছি এই জায়গায়, এটাই জায়গায় নেই, তখন পাইতেছি এটা অন্য জায়গায়, অন্য জায়গাটা অন্য জায়গায়। মানে আমাদের মানে এরপরে কি হয়েছে জানেন, আমরা এই বাসায় থাকতে পারতাম না, এই বাসায় থাকতে পারতাম না, মানে আমাদেরকে বাসা চেঞ্জ করে ফেলতে হবে, মানে এই বাসা ছেড়ে দিতে হবে, এই বাসায় থাকা আমাদের জন্য পসিবল না, আমাদেরকে বিভিন্ন সমস্যা করতেছে। আমার আম্মা আবার, আমি ওরে বলতেছি আমার আম্মা সুস্থ হোক, আমি আসতেছি, তুমি থাকো, যেভাবেই গেছো তুমি থাকো, আমি আসতেছি। তা আমি আম্মুর জন্য তখন কবিরাজ আনতেছি, ডাক্তার আনতেছি, বা আমাদের বাসা বন্ধ করতেছি। এমনও কবিরাজ জানি আমাদের বাসার গেটে এসে বলতেছে এটা হবে না, আমি চলে যাবো। আবার যেগুলো বন্ড টন্ড একটু প্রতারকা টাইপের, ওরা করে কি যে হ্যাঁ ঠিক আছে আমরা বন্ধ করে দিচ্ছি, কোনো ঝামেলা নাই, আর কিছু হবে না। এই সবই ফাও কথা বলছেন। আমাদের বাসায় প্রচুর ডিস্টার্ব করতেছে, মানে এতটাই ডিস্টার্ব যে বাসায় থাকাই আর সম্ভব না। লাস্ট পর্যন্ত আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি, এই দোতলা বিল্ডিংটা স্টেল নেও এখনও আছে, বাসাটা ছেড়ে দিয়েছি। বাসাটা ছেড়ে দেওয়ার পরে তখন করলাম কি, আমরা আদার্স আরেকটা বাসায় গিয়ে উঠছি, মানে আমাদের অন্য একটা মামার বাসায়, সেখানে উঠছে, বিল্ডিংটা পুরো তালা মেরেছে, মানে সিলগালা করে দিয়েছে সোজা, যেটা ওখানে থাকার মতো অবকাশে নেই। কীভাবে আমি আপনাকে বলে, আমি নর্মালি ঘুমাইলাম খাটে, আমি খাটে ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দিয়ে কি জানেন, আমি ফ্লোরে, আর আমি ফ্লোরে শুয়ে আছি, তো খাটে ঘুমাইলাম। শুধু এটাই না, আমি একা ঘুমাইছি আমার খাটে, আমি একা ঘুমাইছি আমার খাটে, সকালে উঠে দিয়ে কি যে আমি মায়ের সঙ্গে শুয়ে আছি, আমার ছোটো মার সঙ্গে শুয়ে আছি, আমার অমুকের সঙ্গে শুয়ে আছি, তমুকের সঙ্গে শুয়ে আছি, মানে খুবই অবাক। আমাদের টিভিটা, যেমন আমার এই টিভিটা আমার মামার রুমে ছিল, আমার রুমে তো কোনো টিভি নেই নর্মাল। আমি সকালে উঠে দেখি যে টিভিটা আমার রুমে, মানে মামার টিভিটা আমার রুমে, মামার জুতা আমার রুমে, মানে লাস্ট পর্যন্ত আমরা মানে পাগল হয়ে বাসা ছেড়ে দিচ্ছি, ওখানে বাসাটা পাগল হয়ে ছেড়ে দিচ্ছি। বাসা দিয়ে তো কিন্তু প্রতি রাত্রে কিন্তু হাদিমা আমাকে স্বপ্নে দেখে তো তুমি আসো, তুমি আসো। এই স্বপ্নে বিভোর হয়ে তার কিছুদিন পরে আমি পুনরায় আবারও সাজেকের উদ্দেশ্যে যাই, এবং সাজেক থেকে সেই ছেলের মাধ্যমে আমি হাদিবার কাছে আবারও যাই, এবং গেলে পরে তখন সে তার যে রূপটা ছিল ওই রূপটা সে আমাকে দেখায়। তার রূপে আমি এতটাই মাতোয়ারা হয়ে যাই যে আমি সব ভুলে যাই।
মানে আমি তাকে যখন তার রূপে দেখেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার পৃথিবীতে সে আর কিছু নেই। আমার খাওয়া দাওয়া সব বন্ধ। আমি তখন এই জায়গাটার মধ্যে বসে থাকতাম, মানে ওই জায়গায় এখানে বসে থাকতাম, এভাবে তার সঙ্গে থাকতাম, এভাবে তার সঙ্গে খাইতাম, ওই জায়গাটার মধ্যে থাকতাম। থাকতে থাকতে একটা সময় সে আমাকে বলতেছে, যেখানে তুমি যদি এভাবে থাকো তাহলে চাকমা ছেলে কিন্তু তোমাকে মেরে ফেলবে, এখানে তুমি থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যেতে হবে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। সেই আমাকে এই জায়গা থেকে একটু দূরে বলতে অনেকটা দূরেই, খাগড়াছড়ির মধ্যে, আমি নাম না বলি, আর একটা পাহাড় আমাকে নিয়ে যায়, খুব উঁচু একটা পাহাড়, মানে মসলি সাজেক পাহাড়ের মতো। সেই পাহাড়ে আমি তার সঙ্গে থাকতে শুরু করি। এই পাহাড়েই আমি তার সঙ্গে থাকতাম এবং আমার খাওয়ার কোনো অভাব হতো না। আমি যখন বলতাম যে হাদিবা আমি এটা খাবো, ও এনে দিচ্ছে, হাদিবা আমি এটা করবো, এনে দিচ্ছে, মানে আমি যখন যাই তার কাছে চাচ্ছি ও সে আমাকে দিচ্ছে। এক রাজকীয় লাইফ লিড শুরু করলাম। অনেকগুলো মাস নয়, আমার কাছে মনে হয় প্রায় বছর খানিকের মতো আমি সে জায়গায় ছিলাম। তখন আমার কাছে কোনো মোবাইল ফোন নাই, কোনো ইন্টারনেট নাই, কারোর সঙ্গে কোনো সংযোগ নাই, শুধু ও আর ও। এবং ওর যে রূপে আমার কাছে ও আসতো, আমি আসলে এই রূপের বর্ণনা আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। এভাবে দীর্ঘদিন প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমি তার সঙ্গে গাছের নিচেই ঘুমাইতাম। এখানে তার সঙ্গে ঘুমাই আছে। ঘুম থেকে উঠে দেখতে যে সে নাই, সর্বপ্রথম সে নাই। সে কোথায় গেল তাকে কোথাও পাচ্ছি না, ডাইনে বামে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজলাম যে সে নাই নাই নাই, নর্মালি সে নাই। তো যখনই সে নাই আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, ও কোথায় গেল। পাগল হয়ে আমি সে পাহাড় থেকে নেমে চলে আসছি, সমতলে আসছি এবং এসে তারে খুঁজতেছি। ঢাকায় যাচ্ছি, ঢাকা থেকে আবার ওই পাহাড়ে যাচ্ছি, তারে খুঁজতেছি, তারে আর পাইতেছি না। পাহাড়ে যাইতেছে, আসতেছে, পাহাড়ে একটা সময় আর্মিদের নজরে পড়ে যায়। যাওয়ার পরে আর্মিরা আমাকে সম্পূর্ণভাবে নিষেধ করে ওই পাহাড়ে যাওয়ার জন্য। তারপরও আমি আর্মিদের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার বার ওই পাহাড়ে গিয়েছি তারে খোঁজার জন্য, কিন্তু আমি তাকে পাচ্ছি না, সে নাই। আমার বাড়ি যে ছিল, বাড়ি ঘর, আমি আমার মায়ের যে সম্পত্তি ছিল, মায়ের যে গয়নাগাটি ছিল, আমার বড় বোনদের যে গয়নাগাটি ছিল, সব চুরি করে লক্ষ নয় কোটি টাকার গয়না আমি শেষ করছি শুধু কবিরাজদের পিছনে। শুধু কবিরাজ। আমার হাদিবাকে আমাকে এনে দেন, আমার আর হাদিবা ছাড়া কিচ্ছু লাগবে না। আমি হাদিবার জন্য সব ছেড়ে দিছি। আমাকে আর্মিরা এমন পিটান পিটাইছে, আমাকে মারছে। আমি আর্মিদের মায়েরকে আবারই পাহারা গেছি, যে পাহাড়ে আমি তার সঙ্গে ছিলাম, শুধু আমি ওরে ছাড়া কিছু বুঝি না। এবং স্টিল আজকের এই পর্যন্ত আমি যদি 2 দিন থাকি ঢাকায়, আমি 10 দিন থাকি খাগড়াছড়ি পাহাড়ে, শুধু ওই পাহাড়ে, ওই পাহাড়ে আমি কোনোভাবে ওকে পাচ্ছি না। এখন আমি এতটাই পাগল, এতটাই ক্রেজি যে ওরে না পেলে আমি মারা যাবো। যার জন্য আমি আপনার কাছে আসছি। আপনি তো অনেক জিনদের গল্প বলেন বা অনেকের সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি যদি কোনো তান্ত্রিকের নাম্বার আমাকে দিতে পারেন যে তান্ত্রিক আমাকে হাদিবাকে এনে দিতে পারবে, সেই তান্ত্রিক যা চায় আমার কাছে আমি তাই দিব, বিনিময়ে আমি হাদিবাকে চাই। আমার গল্পটা রেকর্ড করবেন এবং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা আমার ফোন নাম্বার।